বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, তা কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরো জানবো, সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন রিয়াজ রায়হান। রিয়াজ, একটু জানতে চাই বিস্তারিত। বৃষ্টি, আপনি জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা বক্তব্যকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, এবং এরপর থেকে ডক্টর ইউনূসকে কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে, এবং যেই কারণেই কিন্তু ডক্টর ইউনূস তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অবশেষে সেনাপ্রধানের কাছে পদত্যাগ করে দেশ চাললেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আবার মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে লাশ গুমের অভিযোগে রীতিমতো ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ। এমন পরিস্থিতিতে গভীর রাতেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দর্শক, এবার কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার। কি করতে চলেছে বিস্তারিত জানতে এক মুহূর্তে না টেনে দেখতে থাকুন। সরকারের বড় 4টি দলের মধ্যে রয়েছে এনসিপি, যে দলের নিবন্ধনই নেই। সেই দলকে কিভাবে বড় দল হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনায় ডাকে সরকার? 4টা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো, এবং তার মধ্যে একটা দলের তো নিবন্ধনই নাই, সদ্য গঠিত হয়েছে। রক্ত চাওয়া হয়েছে ঈশ্বরকে, এটা দুর্লভ, কিন্তু যেটা টাকা চাওয়া হয়েছে এটা খুবই গর্হিত কাজ হয়েছে, অন্যায় কাজ হয়েছে। সেটা হলো আবার জনরোষের ভয়ে এটাকে তুলে নেওয়া হয়েছে। এতে প্রমাণিত হয়েছে আগের যে কাজটি ছিল এই কাজটি অন্যায় করা হয়েছে। একটা খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভার্জিনিয়ায় জয়ের 2 বাড়ির সন্ধান, জব্দের উদ্যোগ দুদকের। দুদক কিভাবে জব্দ করবে এটা আমি জানি না। এটা কি আমেরিকাকে সিগন্যাল দিল? মানে এখন দুদক কি আমেরিকাকে নির্দেশ দেবে, মানে তাদের কর্তৃপক্ষ জব্দ করবে, নাকি দুদক সরাসরি যে জব্দ করতে পারবে? সম্প্রতি আমরা দেখেছি যে আপনার জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একটা শাখা অফিস খুলবার জন্য আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী তারা একমত হয়েছেন, ক্যাবিনেটে এটা পাশ হয়েছে, এবং এটার চুক্তি এবং এমওইউর শর্তগুলো তারা মোটামুটি রাফলি একমত হয়েছে। মোটা দাগে তারা যেটা দেখলাম যে এটার কাজের যে পরিধি তারা ঠিক করেছে সেটা হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে যে গণহত্যার যে রিপোর্টটা দিয়েছে তারা 114 পৃষ্ঠার, এইটা হবে এটার বেসিস। আমরা প্রকাশ করছি পুলিশ কিভাবে একটি হত্যাকাণ্ড গোপন রাখার চেষ্টা করেছিল। পিছন দিয়ে আমার ভাই লাশ নিয়ে যা পোস্টমর্টম করছে করে আমরা জানি কোনোদিনও বিচার না পাই। আর যে চিকিৎসক মিথ্যা বলতে অস্বীকার করেছিলেন। কিন্তু সাইদ হেড ইনজুরির জন্য মারা যায়নি, পুলিশের গুলিতে যেহেতু মারা গেছে। সহিংসতায় হাজার হাজার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি ঘৃণার বহিঃপ্রকাশ দেখছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার ইতিমধ্যে যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। ভার্জিনিয়ায় জয়ের 2 বাড়ির সন্ধান, জব্দের উদ্যোগ দুদকের। দুদক কিভাবে জব্দ করবে এটা আমি জানি না। এটা কি আমেরিকাকে সিগন্যাল দিল? মানে এখন দুদক কি আমেরিকাকে নির্দেশ দেবে, মানে তাদের কর্তৃপক্ষ জব্দ করবে, নাকি দুদক সরাসরি যে জব্দ করতে পারবে? সেটা আইনগত ব্যাপার, আমি পরিষ্কার না। কিন্তু বিষয়টা খুব পরিষ্কারভাবে দুদক বলছে বাড়ি দুটির মূল্য বাংলাদেশি টাকায় 53 কোটি টাকারও বেশি। এগুলো 2024 সালের 6 জুলাই এবং 2014 সালের 5 মে কেনা হয়েছিল। দেখেন, জুলাই আন্দোলন যখন তুঙ্গে, ওই সময় 6 জুলাই একটা কিনছে লেটেস্ট। মানে জানি না তখন কি টাকার মানে সরবরাহ বেড়ে গেছিল কিনা। দুদকের সূত্র বলছে যে বাংলাদেশের আয়কর নথিতে শেখ হাসিনার তথ্য এবং প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় এসব বাড়ির তথ্য দেননি। বাড়ি দুটির সন্ধান পাওয়ার পর যাচাই বাছাই শেষে তার জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র আরো বলছে দুদকের অনুসন্ধান দল ঠিকানা সহ সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করার পর কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়। আদালতের আদেশ পেলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাষ্ট্রের আদালতে এই তথ্য পৌঁছানো হবে। অর্থাৎ এই আদেশের কপিটা যুক্তরাষ্ট্রের আদালতে পৌঁছানো হবে। যুক্তরাষ্ট্রের আদালত এটা নিশ্চিত যাচাই বাছাই করবে, তারপরেই হয়তো জব্দ হবে। ইতিমধ্যে যদি তিনি মার্কিন নাগরিকত্ব নিয়ে নেন তাহলে তো আর একটা বিষয়, মার্কিন আইনে আবার কি আছে সেটা একটা দেখার বিষয়, যার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার বাড়িগুলো জব্দ করতে পারে। দুদক সূত্র আরো বলছে জয়ের নামে যুক্তরাষ্ট্রে আরো 13টি বাড়ি
এবং একটি শপিং মলের মালিকানার অভিযোগ রয়েছে, যেগুলো তদন্ত চলছে। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, যে এই পরিবারের কত লাগে, মানে কত লাগলে শেষ হবে আমি এটা বুঝতেছি না। পূর্বাচলে তাদের প্লটও লাগে, তাদের 10 কাঠা করে প্লট, 6 জন, জয় আছে, পুতুল আছে, রেহেনা আছে, ববি আছে, হাসিনা আছে, মানে ঢাকাতেও লাগবে। তারপরে শুধু এটাই তো না, তারপরে গাজীপুরে মার্শাল্লাহ মানে বাগান বাড়ি আছে, গুলশানে ফ্ল্যাট আছে, বিদেশে বাড়ি আছে। মানে কত টাকা কিভাবে আসলো, কেমনে করলো? মানে এই যদি হয় তাহলে এদের মুখে বড় বড় গুলিয়া ওড়ানো। এবং এখনো দেখেন অনেক মানুষ আছে অন্ধ, এই যতই আপনি বলেন যে এরা দুর্নীতিবাজ, এরা অসৎ টাকা পাচারকারী, আপনার কথা শুনবেই না, মানবেই না, অন্ধ এরা। আমার চারপাশে আছে, আমি নাম বললাম না, এদেরকে আপনি ঘুম ভাঙাইতে পারবেন না। এই যে আমাদের এই দলান্ধ দলবাজ লোকজন, এই বিএনপির জন্য বিপদ, আওয়ামী লীগের জন্য বিপদ। এখানে দেখেন আপনি একদম প্রমাণ না, বিশ্বাস করবেন না। ওই যে বিবিসি বললো 8ই জুলাই তারা একটা অডিও রেকর্ড পাইছে, যে যেখানে সামনে পাবা সেখানে গুলি করবা। তো বলেন না এটা ভুয়া, বিবিসিও ভুয়া, আল জাজিরাও ভুয়া। ওই যে ওবায়দুল কাদের বলতো না, বিএনপি ভুয়া, খালেদা জিয়া ভুয়া, তারেক ভুয়া। এই ভুয়া করতে করতে এখন দেখা যাচ্ছে যে এখন এই ইউনূস সরকারের বিরুদ্ধে ছেলেবেলেরা ভুয়া করতেছে। মানে যাবতীয় খারাপ কিছু প্রচলন সব দেখবেন যে আওয়ামী লীগ শুরু করছে, দুর্নীতি লোপাট টোপাট করছে, মহা সুখে আছে। আর এখানে এই যে পলকের মতন ছেলেবেলেরা এখন কান্নাকাটি করে বাঁচতেছে না। তাদের তো এই রাজনীতির এই কঠিন, তারা মানে এমপি হয়েছে কম বয়সে, মন্ত্রী হয়েছে, বিলাসী জীবন দেখছে, কষ্টের জীবনটা দেখছে না। তাদের ওই দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আদর্শের তো এরা না। তারা তো জেল খাটছে প্রায় কত 14-15 বছর, 20 বছর। এই জেল জীবন তো এরা দেখেনি, এখন আর সহ্য হচ্ছে না। এত বিলাসিতার মধ্যে ঢুকে গেছে, এখন আর জেলের খানায় পছন্দ হচ্ছে না। এই যে জয় দেখেন, এক মানে কি যেন এখানে গ্রাফিতি আঁকে, তারপরে কি করে না করে, তার পোশাক আশাক, ড্রেস আপ, মেকআপ, গেটআপ, কি বলতেছে, কি করতেছে, তার মধ্যে তার এই এত সম্পত্তি, কি করবে এরা? মারা গেলে কোথায় যাবে এগুলি সম্পত্তি? কে খাবে? আসলে এগুলি কেউ চিন্তা করে না, মরণের চিন্তা কারোরই নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সম্প্রতি আমরা দেখেছি যে আপনার জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একটা শাখা অফিস খুলবার জন্য আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী তারা একমত হয়েছেন, ক্যাবিনেটে এটা পাশ হয়েছে এবং এটার চুক্তি এবং এমওইউর শর্তগুলো তারা মোটামুটি রাফলি একমত হয়েছে। মোটা দাগে তারা যেটা দেখলাম যে এটার কাজের যে পরিধি তারা ঠিক করেছে সেটা হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে যে গণহত্যার যে রিপোর্টটা দিয়েছে তারা 114 পৃষ্ঠার, এইটা হবে এটার বেসিস, যে এইটাকে কিভাবে ধরে আগামী দিনে বাংলাদেশের মানবাধিকারকে দেখভাল করা যায়, মানবাধিকার লঙ্ঘনকে ঠেকানো যায় এবং গুম, খুন, আয়নাঘর এবং গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তো এইটা হচ্ছে মোটা দাগে তাদের কাজের ফ্রেমওয়ার্ক। ইতিমধ্যে পৃথিবীর প্রায় 17টা অথবা 19টা দেশে এই ধরনের অফিস খোলা হয়েছিল, শাখা অফিস খোলা হয়েছে এবং এটার ব্যাপারে দেখলাম যে হেফাজত থেকে শুরু করে কিছু কিছু ইসলামী দলের এই ব্যাপারে তাদের রিজার্ভেশন নিয়ে তারা বক্তব্য দিয়েছে। আমাদের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে যেটা মাথায় রাখতে হবে যে এটার সেফগার্ড আছে কিনা, এটাতে কয়েকটা হুমকির জায়গা, সিকিউরিটি থ্রেট আছে। প্রথম থ্রেটটা হচ্ছে যে জাতিসংঘের এই ধরনের অফিসের ব্যানারে অথবা মাধ্যমে অনেক সময় আন্তর্জাতিক ক্ষমতাবান শক্তিগুলো যারা আছে, পরাশক্তি আছে, তারা এইটার চ্যানেল দিয়ে ঢুকে সেই রাষ্ট্রের ভিতরে কেওয়াস লাগায়, সেখানে তাদের যে পরাশক্তির স্বার্থ আছে, ছায়াযুদ্ধ তৈরি করে, এরকম অনেকগুলো বিষয় আছে এবং মানে ওই রাষ্ট্রের ভিতরকার যে মূল্যবোধের জায়গাগুলো আছে সেগুলোতে তারা ইন্টারফেয়ার করে। তো সেখানে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে এটার মানে একটা মানে বাউন্ডারি বলে দিয়েছে যে বাংলাদেশের মানে আভ্যন্তরীণ কোনো যে ধর্মীয় অথবা সাংস্কৃতিক অথবা মূল্যবোধগত কোনো বিষয় নিয়ে তারা কথা বলতে পারবে না, কাজ করতে পারবে না। পার্টিকুলারলি যে বিষয়গুলোতে আছে যে এই ধরনের অফিসগুলো যে সমকামিতাকে